আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, দেখো। দেখো পানি আছে বাটিতে বাড়ি দিলে শব্দ উৎপন্ন হচ্ছে, সাথে সাথে পানিটা কাঁপছে। এর কারণটা হলো, এটা থেকে প্রমাণ পাওয়া যায় যে কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়। তোমরা ছোট ক্লাসে জেনেছো যে কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়। কম্পমান বস্তু শব্দ সৃষ্টি করে। এখানে দেখো দুটি বাটিকে বাড়ি দেওয়া হলে কি হবে? শব্দ তরঙ্গ সৃষ্টি হবে। সেই শব্দ তরঙ্গ আকারে প্রবাহিত হচ্ছে। তাহলে বাটিতে সৃষ্ট কম্পন থেকে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়। এই শব্দ সঞ্চালিত হয় তরঙ্গের মাধ্যমে, অর্থাৎ শব্দ তরঙ্গের মাধ্যমে। তাহলে শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য আমাদের কি দরকার? শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য আমাদের অবশ্যই একটা মাধ্যমের দরকার, কারণ এই তরঙ্গগুলো হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তাহলে কোন ধরনের মাধ্যম দরকার? দেখো এখানে এই যে সুরশলাকার মধ্যে হালকা হালকা বাড়ি দেওয়ার ফলে যে শব্দ উৎপন্ন হচ্ছে, সেটা এই যে এইভাবে মাধ্যমে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এইভাবে শব্দ তরঙ্গ অগ্রসর হচ্ছে। তাহলে কণাগুলোর কি ঘটে? মাধ্যমের কণাগুলোর আন্দোলন ঘটে। আর যেহেতু এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, ফলে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এইভাবে বায়ু কণাগুলো আন্দোলিত হয় এবং শব্দ ট্রান্সফার হয়। তাহলে আমরা কিভাবে শব্দ শুনি? কিভাবে? শব্দ তরঙ্গ আমাদের কানে এসে শ্রবণের অনুভূতি জাগায়। তাহলে এই যে শব্দ উৎপন্ন স্থল থেকে আমাদের কানে আসছে, সেটা একটা মাধ্যমে ভর করে আসছে। মাধ্যমটা কিভাবে আসছে? মাধ্যমটা সংকোচন প্রসারণ হয়ে শব্দ তরঙ্গ সঞ্চালিত হচ্ছে। এখানে দেখো একটা ঘন্টা বাজলে শব্দ তৈরি হচ্ছে, শব্দ চারদিকে ছড়িয়ে পড়ছে। সেই চারদিকে ছড়িয়ে পড়াটা কেমন? দেখো, সংকোচন প্রসারণ, এখানে বায়ুর লেয়ার সংকোচন প্রসারণ হচ্ছে। এইভাবেই শব্দ প্রবাহিত হচ্ছে। তাহলে শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? আগেই বললাম, স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন। স্থিতিস্থাপক জড় মাধ্যম বলতে সংকোচন হবে, প্রসারণ হবে, সংকোচন হবে, প্রসারণ হবে। তাহলে এই যে শব্দ তরঙ্গ চলছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, আমরা জানি শব্দ তরঙ্গ এক সময় যে দ্রুত অতিক্রম করে তাকেই শব্দ তরঙ্গের বেগ বলে, তরঙ্গ বেগ বলে। এই তরঙ্গ বেগ কিসের উপর নির্ভরশীল হবে? নিশ্চয়ই তরঙ্গ বেগ যেহেতু মাধ্যমের উপর ভর করে যাচ্ছে, তাহলে অবশ্যই মাধ্যমের সাথে মাধ্যম যে সব বিষয়ের উপর নির্ভরশীল, যেমন তাপমাত্রা, আর্দ্রতা, তাহলে আমাদের শব্দ তরঙ্গ প্রবাহের জন্য যে মাধ্যম দরকার সেটার উপরই নির্ভরশীল হবে। তাহলে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। যেমন দেখো, এখানে তিনটি মাধ্যম আমরা দেখতে পাচ্ছি। এটি বায়ু মাধ্যম, এটি পানি মাধ্যম, আর এটা কঠিন মাধ্যম বলতে লৌহ মাধ্যম। এই তিন মাধ্যমে এই মাধ্যমের ঘনত্ব এবং গঠন এক ধরনের, এই মাধ্যমের ঘনত্ব গঠন এক ধরনের, এই মাধ্যমের গঠন বা প্রকৃতি আরেক ধরনের।
তাহলে দেখো, বাতাস, পানি, লোহা মাধ্যমে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়, তাহলে আমাদের উৎপন্ন শব্দ কি হয়? উৎপন্ন শব্দ বায়ু মাধ্যমে যখন যাবে, পানি মাধ্যমে যখন যাবে, তখন ফারাক কত হচ্ছে আগেও বলেছি। ফারাকটা হবে বায়ু মাধ্যমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে 330 বা 332 মিটার পার সেকেন্ড, আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 344 মিটার পার সেকেন্ড। আর পানি হচ্ছে 1450 মিটার পার সেকেন্ড। এটা তাপমাত্রার পার্থক্যের সাথে একটু হেরফের হয়। লোহাতে সবচেয়ে বেশি 5230 মিটার পার সেকেন্ড। তাহলে এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি, তরল মাধ্যমে কম, বায়বীয় মাধ্যমে আরো কম। তাহলে আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই। তাহলে দেখো, শব্দের বেগের সাথে মাধ্যমের, বিশেষ করে বায়ু মাধ্যম যদি আমরা বলি, বাতাসের শব্দের বেগের ক্ষেত্রে বাতাসের শব্দের বেগটা হবে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এখানে বাতাসের শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। এখানে হবে ভি সমানুপাতিক টি। এখানে ভি সমানুপাতিক টি, এটা হবে ভি সমানুপাতিক বর্গমূল তাপমাত্রা। টি যদি তাপমাত্রা হয়, তাহলে ভি সমানুপাতিক √টি। তাহলে এখানে হবে সমানুপাতিক চিহ্ন, যেখানে টি তাপমাত্রা। তাহলে এই সমীকরণ থেকে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। যেমন দেখো, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে শীতকালে। তো এখানে শীতকালের চিত্র, তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এটি একটি গ্রীষ্মকালের ছবি। এই গ্রীষ্মকালে বাতাসের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যদি শীতকালে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 10 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা 32 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার শব্দের বেগ কত হবে? তাহলে এটি আমরা বের করতে পারি এই যে ভি সমানুপাতিক টি সূত্র কাজে লাগিয়ে। যেহেতু ভি সমানুপাতিক টি, এখানে সমানুপাতিক চিহ্ন হবে, এখানে সমানুপাতিক চিহ্ন, ভি সমানুপাতিক √টি। সেখান থেকে আমরা এই সূত্রটি পাই। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবো। তাহলে V2 সমান কত হবে? V2 সমান হবে V1 root T2 divided by root T1। এখন এখানে মানগুলো বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। আশা করি বোঝা গেছে। তবে হ্যাঁ, এই তাপমাত্রাটিকে অবশ্যই কেলভিন স্কেলে প্রকাশ করবা। অর্থাৎ তাপমাত্রা যেমন প্রথমে T1 কে যদি ধরি আমরা, T1 হলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 10 ডিগ্রি, এটাকে আমরা 273 যোগ করে কেলভিন স্কেলে রূপান্তর করব। তাহলে এটার সাথে 273 যোগ হবে 273, প্লাস হবে, প্লাস করলে এটা কেলভিনে রূপান্তর হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কেলভিন। তাহলে আমাদের কেলভিন করে তারপরে এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে হবে। আশা করি পারবা। এবারে দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে একজন লোক এবং এদিকে আরেকটি জিনিস দেখা যাচ্ছে। দেখি এগুলো কি।
এই লোকটি যদি উৎস হয়, অর্থাৎ এই লোকটি যদি শব্দ সৃষ্টি করে এবং এটি যদি প্রতিফলক হয়, অর্থাৎ শব্দের প্রতিফলক পৃষ্ঠ এটি যদি হয়, তাহলে লোকটি শব্দ করলে শব্দ তরঙ্গ সোজা গিয়ে এখানে কি হবে, সোজা গিয়ে বাধা প্রাপ্ত হয়ে আবার শব্দ ফিরে আসবে। যদি শব্দ উৎপন্ন হয়ে কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে আবার উৎসের কাছে ফিরে আসে, তখন সেই অবস্থাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা প্রতিধ্বনি। তাহলে প্রতিফলনের জন্য ধ্বনির পুনরাবৃত্তিকে বলা হবে প্রতিধ্বনি। তাহলে এই অবস্থাটাকে বলা হবে প্রতিধ্বনি। তো প্রতিধ্বনির সাথে আমাদের শব্দ জড়িত। শব্দের সাথে বিভিন্ন রাশি আছে, যেমন শব্দের বেগ, দূরত্ব, সময়। তাহলে এই তিনটি সূত্র থেকে আমরা প্রতিধ্বনি কতক্ষণ পর বের হবে, কমপক্ষে কত দূরত্বে দাঁড়ালে, প্রতিফলক পৃষ্ঠ থেকে কত দূরত্বে দাঁড়ালে প্রতিধ্বনি শোনা যাবে, এগুলো একটু হিসাব করব। দেখো, মানুষের ন্যূনতম শ্রবণ অনুভূতি, অর্থাৎ মানুষ একটা শব্দ শোনার পর কতক্ষণ পর্যন্ত মানুষের মস্তিষ্কে ক্রিয়া করে, তোমরা কি জানো? এটি 1/10 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। এই সময় ধরে মানুষের মস্তিষ্কে একটা শব্দ ক্রিয়া করে। এখন এই সময়ের মধ্যে যদি একই সাথে দুটো শব্দ উৎপন্ন হয়, তাহলে মানুষের মস্তিষ্ক একটি শব্দ গ্রহণ করতে পারবে, একটি শব্দ গ্রহণ করতে পারবে না। অর্থাৎ এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি, তাহলে হয় 0.1 সেকেন্ড। তাহলে এই সময়ের মধ্যে যদি শব্দটা ফিরে আসে, তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পারবো না, কিন্তু এটার পরে যদি শব্দটা ফিরে আসে তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে আমরা জানি বাতাসের শব্দের বেগ কত। আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরি, বাতাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তাহলে 330 মিটার পার সেকেন্ড। এখন এইখান থেকে এই লোক উৎস শব্দ সৃষ্টি করলো, এখান থেকে শব্দ যাচ্ছে, এখান থেকে আসছে, শব্দ যাচ্ছে এবং আসছে, এই যাওয়া এবং আসা, এই দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্ব অতিক্রম কালে নিট সময় যদি 0.1 এর কম হয়, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, আর 0.1 এর বেশি হলে প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে সেই হিসেবে দূরত্বটা কত হয়, তাহলে আমরা দূরত্বের, এখান থেকে দূরত্ব আমরা জানি দূরত্বের সমান কি, দূরত্ব d = vt, সময় গুণন বেগ। এটা আমরা সূত্র জানি। কিন্তু দেখো তো, এখানে শব্দটি একবার গেছে, আবার একবার ফিরে এসেছে, তাহলে শব্দের এখানে দূরত্ব অতিক্রম হয়েছে 2 বার। তাহলে এখান থেকে আমরা 2 গুণ করতে পারি। তাহলে এখানে আমরা কিসের মান বের করবো, t এর মান। তাহলে t এর মান কত হবে, 2d ডিভাইডেড বাই কত, v। তাহলে এখানে মান বসিয়ে দিলে আমরা টাইমটা পাবো। আর এখান থেকে যদি আমরা d বের করতে চাই, তাহলে এখান থেকে d বের হবে। d-টা কত বের হবে, t = vt ডিভাইডেড বাই 2। তাহলে শব্দের বেগ হচ্ছে 332, সময় হচ্ছে 0.1 সেকেন্ড ডিভাইডেড বাই 2। এখানে করলে ডির একটা মান আসবে, সম্ভবত মানটি হবে 16.6 মিটার, এইরকম মান 16.6 অথবা 16.5 আসতে পারে। এই দূরত্ব, মিনিমাম এই দূরত্ব, অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠ থেকে মিনিমাম এই দূরত্বে দাঁড়ালে তবেই আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, তাছাড়া পারবো না। তাহলে এই যে মিনিমাম দূরত্বটি,
এটি হচ্ছে আমাদের প্রতিধ্বনি শোনার শর্ত এবং সময়টি। এখন যদি তাপমাত্রা বেশি হয়, বেশি তাপমাত্রায় অবশ্যই শব্দের বেগ বেশি হবে, সেক্ষেত্রে দূরত্ব একটু বাড়তে পারে। তাহলে দেখো এখানে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে। শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে আমরা সমুদ্র কিংবা কুয়ার গভীরতা নির্ণয় করতে পারি। তো এখানে একটি কুয়োর দেখা যাচ্ছে। তাহলে এই কুয়োর গভীরতা নির্ণয়ের জন্য আমরা কি করব, উপরে শব্দ সৃষ্টি করব, সেই শব্দ পানি পৃষ্ঠে পানিটাকে প্রতিফলকৃষ্ট হয়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার আমার পূর্বে ফিরে আসবে, প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে এই শব্দ গেল এবং ফিরে আসলো, এটাতে আমার সময় কত লাগলো? যে সময় লাগলো সেখান থেকে আমাদের এইটুকুতে আছে বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমে শব্দের বেগ কত আমাদের জানা, আর টাইমটা জানা থাকলে তাহলে আমরা ডিস্টেন্সটা বের করতে পারবো। কিভাবে ডিস্টেন্সটা বের করতে পারবো? আমরা ডিস্টেন্সটা বের করতে পারবো, দেখি কিভাবে বের করা যায়। শব্দের বেগ গভীরতা যদি এইচ হয়, সময় টি হলে প্রতিধ্বনি নির্ণয় করা যাবে কিভাবে? দেখো এইচ ইকুয়াল টু VT/2, অর্থাৎ ওই যে আগের সূত্র ব্যবহার করে আমরা কুয়োর গভীরতা নির্ণয় করতে পারি। শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে তোমরা জানো যে বাদুড়ের চোখ নেই, বাদুড় তাহলে রাতে চলে কিভাবে? বাদুড় চলে কিভাবে? বাদুড় রাতে তো দেখতে পায় না, এটা রাতে চলাচল করে। এরা মূলত শব্দোত্তর শব্দ সৃষ্টি করে। শব্দোত্তর শব্দ কাকে বলে? আল্ট্রাসাউন্ড। 20 থেকে 20,000-20,000-এর উপরে হলে সেটা আল্ট্রাসাউন্ড। এইরকম ফ্রিকোয়েন্সির শব্দ তারা তৈরি করে। সেই শব্দ প্রতিফলিত হয়ে আসলে মনে করে যে ওখানে বাধা আছে, ওদিক দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে যায়, এবং সেভাবেই তারা খাদ্য সঞ্চয় গ্রহণ করে। তাহলে বাদুড় কিভাবে খাদ্য গ্রহণ করে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে দেখো তোমাদের জন্য একটু কথা আছে, বাদুড় কত কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে এবং শুনতে পারে? শব্দতর কম্পাঙ্ক শব্দ তরঙ্গ প্রতিধ্বনি দ্বারা বাদুড় খাদ্য সংগ্রহ করে। তাহলে এখানে তোমরা প্রশ্ন দুটোর উত্তর পেয়ে গেছ। এবারে আমরা শব্দের ব্যবহার জানবো। শব্দের কি ব্যবহার? শব্দ কিন্তু আমাদের নানামুখী কাজে ব্যবহার করা হয়। যেমন এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এখানে একটা ট্রাক আছে, এই ট্রাক থেকে, এটা হচ্ছে জরিপ কাজের জন্য ব্যবহৃত ট্রাক। এই ট্রাক থেকে শব্দ উৎপন্ন করা হচ্ছে, সেই শব্দ এখানে গিয়ে প্রতিফলিত হয়ে এখানে আসবে। পরে এখানে ডিটেক্টর দিয়ে শব্দ গ্রহণ করে, এখানে শব্দ গ্রহণ করে সেটাকে অ্যানালাইসিস করে শব্দের অ্যানালাইসিস করে আমাদের এখানে কোনো খনিজ পদার্থ আছে কিনা তার ধারণা নেওয়া হবে। এটাকে বলা হয় ত্রিমাত্রিক সিসমিক সার্ভে। এই পদ্ধতিতে আমরা ভূমিতে খনি নির্ণয় করে, যারা খনি সন্ধানের কাজ করে তারা এই পদ্ধতি ব্যবহার করে। আল্ট্রাসাউন্ড মানে শব্দোত্তর তরঙ্গ, 20,000-এর উপরে ফ্রিকোয়েন্সি, সেই শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে আমরা পুরাতন যন্ত্রপাতি পরিষ্কার করতে পারি। দেখো এই ইঞ্জিনের এই হেডটিতে কত ময়লা পড়ে গেছে। এই ময়লা সাধারণত পরিষ্কার করাটা খুব মুশকিল। সেখানে যদি আমরা শব্দ আল্ট্রাসাউন্ড ব্যবহার করি তাহলে সেটি এইরকম ভাবে পরিষ্কার হবে, অর্থাৎ এইরকম চকচকে, নতুনের মতো চকচকে হবে। তাহলে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে আমরা পরিষ্কার করতে পারি। তারপরে এখানে এই চিত্রটি তোমরা সবার অনেকেই তোমাদের পরিচিত, তোমরা অনেকেই নাম শুনে থাকবা, যে আমাদের মানুষজন অসুস্থ হলে আল্ট্রাসনোগ্রাফি করে। আল্ট্রাসাউন্ড থেকে আল্ট্রাসনোগ্রাফি, অর্থাৎ শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে
যে রোগ নির্ণয়ের যে কৌশল সেটাকেই বলা হয় আল্ট্রাসনোগ্রাফি। এখানে একটি চিত্র দেখানো হচ্ছে, এখানে শব্দ ব্যবহার করে বাদুড়ের পথ চলা, মাছের খাদ্য গ্রহণ করা, মানুষের সমুদ্রের গভীরতা বা খনি সন্ধান করা। তাহলে শব্দকে বিভিন্ন প্রাণী বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে। এখানে একটা শব্দ আমরা শুনব। দেখো, সম্ভবত এনাকে অনেকেই চেনো, যদি কেউ চিনে না থাকো তাহলে নাম শুনে নাও। ইনি ওস্তাদ রবি শঙ্কর, যিনি বিখ্যাত সেতার বাদক। ইনি কনসার্ট ফর বাংলাদেশের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। তো ইনি বিখ্যাত সেতার বাদক। এই যে আমরা শব্দটি শুনলাম, এটা কি আমাদের ভালো লেগেছে কিনা? এইরকম যেই শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে সেগুলোকে বলি আমরা সুরযুক্ত শব্দ, আর যেগুলো শুনতে ভালো লাগে না, বিরক্তিকর, সেগুলোকে বলা হবে নয়েজ বা গোলমাল, বা ওটা শব্দ দূষণের মধ্যে পড়ে। তোমরা ছোট ক্লাসে পড়েছ সুরযুক্ত শব্দ, নয়েজ। তাহলে এটা আমরা একটা সুরযুক্ত শব্দের উদাহরণ দেখলাম। তাহলে এখানে একটা চিন্তা করছো, এখানে কি হচ্ছে, সুরটা কেমন শুনেছ? শ্রুতিমধুর শব্দই হচ্ছে সুরযুক্ত শব্দ। এবার আরেকটা ভিডিও দেখো। একটা শব্দ কত জোরে হচ্ছে বা কত ধীরে হচ্ছে, এইটার পরিমাপক কি হলো শব্দের প্রাবল্য বা তীব্রতা। তাহলে শব্দের প্রাবল্য বা তীব্রতা বলতে একটা শব্দ কত জোরে হচ্ছে কত ধীরে হচ্ছে তাই বোঝায়। এখানে একটা ভদ্র মানুষকে দেখা যাচ্ছে, ইনি আসলে ওস্তাদ বিসমিল্লাহ খান, বিখ্যাত সানাই বাদক। আমরা একটু সানাইয়ের সুর শুনি। দেখো, এই শব্দ এবং আগের যে শব্দগুলো শুনেছ তার মধ্যে কোনো না কোনো পার্থক্য তো খুঁজে পেয়েছ। তাহলে এই যে প্রাবল্যের খাদের সুর ও চড়া সুর, মানে নিচু সুর, কোমল সুর এবং চড়া সুরের যে পার্থক্য, আমরা আগে কোমল সুর শুনলাম, তারপর চড়া সুর শুনলাম। এই যে পার্থক্যটি, এই পার্থক্যটি হলো শব্দের তীক্ষ্ণতা। তাহলে শব্দের তীক্ষ্ণতা বলতে কি বোঝায় নিশ্চয়ই বুঝতে পেরেছ। বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে দেখো। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য আমরা কয়েকটা জেনেছি, যেমন একটা হলো প্রাবল্য বা তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। এই তিনটি হচ্ছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। প্রাবল্য কাকে বলে আমরা জানলাম, তীক্ষ্ণতা কাকে বলে সেটাও আমরা জানলাম, গুণ বা জাতি কাকে বলে এটা আমাদের বলা হয়নি। তো
তো গুণ বা জাতি বলতে আসলে বোঝায়, ধরো যে একটা গানে বাঁশি বাজছে, হারমোনিয়াম বাজছে, গিটার বাজছে, তোমরা কি এই সুরগুলো, এই যন্ত্রগুলো কিন্তু একই স্কেলে বাজে, কিন্তু আমাদের কানে যখন বাজে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হারমোনিয়াম, এটা বাঁশি, এটা অন্য কিছু। তাহলে সেখানে এই যে গুণের কারণে আমরা এটা আলাদা করতে পারি, সেটিকেই বলা হয় গুণ বা জাতি। এবারে আমরা সুরযুক্ত শব্দ সম্পর্কে জানলাম। আর সুরযুক্ত শব্দ বাদে অন্য যে শব্দগুলো হয়, যেটা সাধারণত আমাদের কানে জ্বালা সৃষ্টি করে, বিরক্তিকর, গোলমালে, এইগুলো শব্দকে বলা হয় নয়েজ বা শব্দ দূষণ। নয়েজের পরিমাণ অতিরিক্ত হলে সেটাই শব্দ দূষণ। তো আমরা এখন শব্দ দূষণের উপর একটি ছড়াগান শুনবো। সেটি আমাদের ক্লাস 5-এর মনে হয় ছড়াগান ছিল। তো তোমরা একটু ধৈর্য ধরে শোনো। কবি পরিচিতি গ্রহণ করে তার লাভ করেছেন। শব্দ দূষণ কবিতাটির উপর ছড়াগান। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকি কবুতর, কাছে ডাকে শব্দ পাখি সারাদিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল কোয়েল মেল কিচির মিচির, গান শুনি ঘুঘু আর টুনটুনি। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকি কবুতর, কাছে ডাকে শব্দ পাখি সারাদিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল কোয়েল মেল কিচির মিচির, গান শুনি ঘুঘু আর টুনটুনি। শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে, কান পেতে শোন। গলি পথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে, কান পেতে শোন। গলি পথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। বললে সেই সুর ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ, শব্দ দূষণ, শব্দ দূষণ, শব্দ দূষণ, শব্দ দূষণ। তাহলে দেখো, শব্দ দূষণটা হচ্ছে আমাদের শহরের জীবন জ্বালা। শুধু শহরে না, এখন অনেক স্থানে আমরা শব্দ দূষণ পাই। সবসময় শব্দ দূষণ হয়, অযথা গাড়ির হর্ন বাজায়। তো শব্দ দূষণ কাকে বলে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরও শব্দ দূষণের উপর আমরা একটা বাস্তব চিত্র দেখি। শব্দ দূষণের ভিডিওটি দেখা যাক। শব্দ দূষণের সংজ্ঞা থেকে আমরা জানি যে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি মাত্রায় শব্দ শোনা গেলে তা আমাদের কানে জ্বালা সৃষ্টি করে, একে শব্দ দূষণ বলে। এটা দিয়ে আমরা আসলে কি বুঝি? তোমরা যখন গান শোনো তখন কি তোমরা অনেক জোরে গান শোনো? হ্যাঁ, অনেকে হয়তো বা শোনো, কিন্তু একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি মাত্রায় যখন শব্দ আমাদের কানে পৌঁছায় তখন সেটি আমাদের বিরক্তির কারণ হয়ে যায়। এবং এই যে বিরক্তির কারণ হচ্ছে আমাদের যে খারাপ লাগছে এরকম বেশি মাত্রার শব্দে, এই ব্যাপারটিকেই আমরা বলি শব্দ দূষণ। এখন আমরা জানবো শব্দ দূষণ কেন হয় বা এটার কারণগুলো কি কি। শব্দ দূষণের অনেকগুলো কারণ রয়েছে, যার একটি হতে পারে বিমানের শব্দ বা কারখানার শব্দ। আচ্ছা, এরপরে যেটি আসে, আমরা সবসময় যেটি দেখতে পাই গাড়ির হর্ন।
একটু জ্যামে পড়লেই গাড়ির প্রচন্ড রকমের হর্ন শোনা যায় এবং রাস্তাঘাটে বের হলেই কিন্তু আমরা অহরহ গাড়ির হর্ন শুনতে পাই। এই যে গাড়ির হর্ন কন্টিনিউয়াসলি বা যখন পর্যায়ক্রমে গাড়ির হর্ন দেয়া হয় তখন কিন্তু এটি শব্দ দূষণের পর্যায়ে পড়ে। তারপরে আসে সাইরেন বা মাইক এ ধরনের প্রভৃতি যন্ত্র বাজানো। সাইরেন বা মাইক এগুলোতে যখন অনেক উচ্চ স্বরে কোনো কথা বলা হয় সেটিও কিন্তু শব্দ দূষণের অন্যতম প্রধান একটি কারণ হতে পারে। আর তারপরে যেটি আসে জোরে গান বাজানো। সাধারণত আমরা নর্মাল যে সাউন্ডে গান শুনি তার চেয়ে যদি অনেক বেশি জোরে গান বাজানো হয় সেটিও কিন্তু আমাদের শব্দ দূষিত করে থাকে। এবার আসি শব্দ দূষণের ফলে আমাদের শারীরিক কি কি ক্ষতি হতে পারে। শুধুমাত্র কি বিরক্তি না, মানসিক বিরক্তির সাথে সাথে আমাদের শারীরিক বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। প্রথমটি হচ্ছে কানে কম শোনা। আচ্ছা, কানে কম শোনা কিন্তু দুই ভাবে হতে পারে। একটি হচ্ছে গিয়ে জন্মগত, আরেকটি হচ্ছে গিয়ে শব্দ দূষণের ফলে। জন্মগতভাবে যেই কানে কম শোনা হয় সেটির উপর আমাদের কোনো হাত নাই, যে আমরা কানে এমনিতেই কম শুনি। কিন্তু শব্দ দূষণের ফলে দেখা যায় যে একটি কারখানায় যখন কোনো শ্রমিক কাজ করছে, দীর্ঘদিন সেই শব্দের মধ্যে কাজ করার ফলে হয়তোবা তার কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। এই যে কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে এটি কিন্তু আমাদের শব্দ দূষণের ফলাফল। দ্বিতীয়টি হচ্ছে খিটমিটে মেজাজ। অনেকক্ষণ শব্দ দূষণের মধ্যে থাকলে তোমার মেজাজ এমনিই খারাপ হয়ে যাবে, সেই কারণে খিটমিটে মেজাজের অন্যতম একটি কারণ হচ্ছে শব্দ দূষণ। উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ এটি একটি হৃদরোগের সমস্যা হলেও শব্দ দূষণের কারণেও কিন্তু আমাদের ব্লাড প্রেশার বা রক্তচাপ বেড়ে যেতে পারে। চতুর্থটি হচ্ছে শিশুদের শারীরিক বিকাশে সমস্যা। একটি শিশু যদি অনেকক্ষণ ধরে শব্দ দূষণের মধ্যে থাকে বা অনেক বেশি শব্দের মধ্যে থাকে তার শারীরিক এবং মানসিক বিকাশে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তার মন মেজাজ খারাপ থাকতে পারে, তার মেজাজ খিটমিটে হতে পারে এবং ছোটবেলা থেকেই শব্দ দূষণের মধ্যে থাকলে কিন্তু সে ধারাবাহিক ক্রমে সে কানেও কম শুনতে পারে। মাথা ব্যথা, তুমি নিজেই তোমার নিজের উদাহরণ দিয়ে কিন্তু তুমি দেখতে পারো অনেকক্ষণ ধরে শব্দ দূষণের মধ্যে থেকে তোমার কি মাথা ব্যথা করে না? হ্যাঁ, আমাদের সবারই করে। সুতরাং শব্দ দূষণের আরেকটি ফলাফল হচ্ছে মাথা ব্যথা করা। আচ্ছা, এখন তুমি দেখো তুমি হয়তো বা কানে কম শুনছো বা তোমার মেজাজ খুব খিটমিটে হয়ে যাচ্ছে, তোমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, শারীরিক বিকাশে বিভিন্ন সমস্যা হচ্ছে। এগুলো দিয়ে কি আমাদের কর্মক্ষমতা হ্রাস পাবে না? আমাদের স্বাভাবিক কাজ করার যে ক্ষমতা বা আমাদের স্বাভাবিক কাজ করার জন্য যেই শক্তি প্রয়োজন বা যেই মোটিভেশনটা দরকার সেটা কিন্তু আমাদের আর থাকছে না। আমরা কি হচ্ছি? আমাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলছি। এবং কর্মক্ষমতা হারানোর সাথে সাথে যেই দুটি জিনিস হচ্ছে, আমরা অনেক বেশি অবসাদগ্রস্ত হচ্ছি এবং আমাদের ঘুমে ব্যাঘাত ঘটছে। তাহলে শব্দ দূষণের প্রভাবগুলো আমরা জানলাম, তারপরে এখানে এক নজরে দেখে নিতে পারো। এখন এতক্ষণ যখন আমি কথা বললাম তার সাথে তোমাদের বাড়ির কিছু কাজ দিই, বাড়ির একটু কাজ নাও। এটা চেষ্টা করবা সবাই, অবশ্যই চেষ্টা করবা, তাহলে তোমাদের অ্যাবিলিটি প্রকাশ পাবে, তোমরা আসলে কতটুকু বুঝেছো এই অধ্যায়টি। তাহলে সবাই ভালো থেকো, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।